এই যে টোটাল জিনিসটাকে এটা একটা কাঁচের সিলিন্ডারের মধ্যে প্যাক করে দিল, কাঁচের সিলিন্ডারের মধ্যে, এবং এখানে একটা নোজেল রাখলো, যেই নোজেলটা দিয়ে এই ভিতরে যত এয়ার আছে সেটাকে এক্সট্রাক্ট করে নিয়ে এই জায়গাটাকে পুরো ভ্যাকিউম করে দিতে হবে। ঠিক আছে, স্পার্কিংটা দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ এই আলফা পার্টিকেলটা এখানে যে টাচ করেছে মানে এই এই যে গোল্ড ফয়েলটা ছিল সেটাকে একদম ফুঁড়ে বেরিয়ে পাস করে গেছে, এবং এইটা একটা অবজারভারের সাথে কানেক্টেড করে দিল, যেখানে রিডিং হবে যে কতগুলো পার্টিকেল এখানে ধাক্কা লাগছে। ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব ক্লাস 11 তে, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম। ঠিক আছে, তো স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারের নামটা শুনে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, এখানে আমরা নরমালি অ্যাটমের যে আলাদা স্ট্রাকচার হয়, যে অ্যাটম অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় সেটার ব্যাপারে আমরা কথাবার্তা আলোচনা করব। তো স্ট্রাকচার অফ অ্যাটমে যাওয়ার আগে আমরা একটুখানি হিস্ট্রি পড়ে নেবো অ্যাটম, যে কিভাবে কি ইনভেনশন হলো, কখন কি। যেমন আমরা জানি অ্যাটমে কি কি পার্টিকেল থাকে, সাব অ্যাটমিক পার্টিকেল আমরা জানি, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, সবকিছু থাকে আমরা জানি, কারণ এখন আমরা পড়েছি। বাট ডিসকভারি কখন হলো এবং কিভাবে হলো সেইগুলো তো আমাদেরকে জানতে হবে। তো এক একটা করে স্টেপ বাই স্টেপ আসবো, ঠিক আছে। তো সাল ছিল তখন 1898, ঠিক আছে। 1898-এ যখন জে থমসন, ঠিক আছে, জে থমসন বলে একজন সায়েন্টিস্ট ছিল, কি নাম বললাম তোমাদের, জে থমসন, এই নামটা মনে রাখো। এ ছিল যে অ্যাটমিক থিওরির উপর প্রথমবার কথা বললো। তার কারণ হচ্ছে, ধরো যখনই আমরা বায়োলজির কথা বলি তখন আমরা কোনো একটা লিভিং অবজেক্টের বেসিক ইউনিট কি বুঝি, আমরা কি জানি, সেলস, তাই না। সেলস কি জানি, যে সেলস, সেলস থেকে অনেকগুলো সেল মিলে টিস্যু হয়, অনেকগুলো টিস্যু থেকে মিক্স হয়ে আমাদের অর্গানস হয়, অর্গানস অনেকগুলো হয়, তারপর অর্গানিজম হয়। তার মানে বেসিক ইউনিট অফ লাইফ ইজ আ সেল। বাট সেটা কখন, সেটা কোনো একটা লিভিং অবজেক্ট যখন থাকবে তখন। বাট যখনই আমরা একটা কোনো নন লিভিং এর কথা বলছি তখন তার বেসিক ইউনিট কি হতে পারে, মানে এমন কি জিনিস আছে, কি এমন ইউনিট আছে যেটা দিয়ে পুরো সেই অবজেক্টটা তৈরি। এই প্রশ্নের অ্যান্সার খুঁজতে খুঁজতে জে থমসন প্রথম প্রপোজ করলো যখন সাল ছিল 1898। ঠিক আছে, কত ছিল, 1898 সাল ছিল 1898। সেই সময় একটা নতুন একটা প্রপোজাল রাখলো যে দেখুন যেগুলো নন লিভিং অবজেক্ট আছে তাদের যে বেসিক ইউনিট আছে সেটা হয়ে যাবে আমাদের অ্যাটম। কি বললো, অ্যাটম, মানে অ্যাটম অনেকগুলো অ্যাটম মিলে একটা মলিকিউল হবে, এবং সেই মলিকিউল থেকে এক একটা ম্যাটার এক্সিস্ট করে। ঠিক আছে, অনেকগুলো অ্যাটম দিয়ে মলিকিউল হবে, মলিকিউল থেকে আস্তে আস্তে ম্যাটার হবে, তাহলে বেসিক ইউনিট অ্যাটম। এবার সবই জানো যে আমরা যখন কোনো লিভিং অবজেক্টের সেলের কথা বলি আমরা কি বলি, এরকম একটা স্ট্রাকচার আমরা জানি যার ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, সাইটোপ্লাজম থাকে, ভ্যাকিউলস থাকে, ঠিক আছে, তারপর তোমার সেল মেমব্রেন থাকে, সেল ওয়াল থাকে, প্ল্যান্ট সেলের যদি সেল ওয়াল থাকে, যাক এগুলো বায়োলজিক্যাল টার্ম। তো আমাদের যে বেসিক ইউনিট অফ আ নন লিভিং থিং, যেটাকে আমরা অ্যাটম হিসাবে সিগনিফাই করলাম, সেটাকে দেখতে কেমন হতে পারে, সেইটা যখন জে থমসনকে জিজ্ঞাসা করা হলো তখন জে থমসন এইরকম একটা কথা বললো যে যদি একটা এরকম তরমুজ হয়, ওয়াটারমেলন, বলে যদি একটা ওয়াটারমেলন হয়, একটা অ্যাটম তো অনেকটা ওয়াটারমেলনের মতন দেখতে, মানে গোল গোল দেখতে, এরকমই কথা বললো, গোল গোল দেখতে। এবং অ্যাটমেতে দু ধরনের চার্জ হয়, নন লিভিং জিনিসের মধ্যে চার্জ হয়, যেমন লিভিং জিনিসের মধ্যে নিউক্লিয়াস থাকে, ভ্যাকিউলস থাকে, আর সাইটোপ্লাজম থাকে, রাইবোসোমস থাকে, অনেক অনেক কিছু জিনিস থাকে, তেমনই একটা অ্যাটমস এর মধ্যে ডিফারেন্ট টাইপ অফ চার্জ হয়। ডিফারেন্ট টাইপ অফ চার্জ মানে কি, পজিটিভ আর নেগেটিভ, এই দুটো চার্জ ছাড়া আর কি হবে, এই দুটোই চার্জ হবে। এবার বললো যে তরমুজের যে নেগেটিভ যে বীজগুলো হয় সেরকম ধরে নাও সেগুলোকে নেগেটিভ চার্জ, তরমুজের বীজগুলোকে, আর বাকি যে লাল অংশটা থাকে সেগুলোকে তোমরা ধরে নাও পজিটিভ চার্জ। মোটামুটি যে থমসন, দেখো তখন অ্যাটমের ব্যাপারে কেউ কিছু জানে না, সে নিজে প্রথমে একটা অ্যাটম ব্যাপারে থিওরি বলবো, সে এরকম মোটামুটি একটা প্রপোজাল দিচ্ছে, দেখো মোটামুটি এরকম দেখতে হয়, আমি যতটা মনে করি যেটা তরমুজের মতন দেখতে হয়, বীজগুলো যেগুলো থাকে সেগুলোকে আমরা ইলেকট্রন বলে দিচ্ছি, আর যদি লাল অংশ থাকে সেটা প্রোটন বলে দিচ্ছি, নর্মাল কথা। এবার যখন এই জিনিসটা মার্কেটে এলো, যখন সাইন্টিফিক দুনিয়ায় এলো যে অ্যাটম, তখন এই জিনিস নিয়ে আস্তে আস্তে ইনভেনশন বাড়তে থাকে। ইনভেনশন বাড়তে 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 আরেকজন সায়েন্টিস্টের উদয় হলো যার নাম ছিল ডাল্টন, সে ফার্দার যখন এক্সপেরিমেন্ট করলো,
ডাল্টনের সাথে আরেকটা সায়েন্টিস্ট ছিল, তার নামটা আমি একটু মনে নেই, সেটা তোমরা একটু গুগল করে নিও। তো ডাল্টনের নামই এটা, ডাল্টনস এক্সপেরিমেন্ট। ডাল্টন অ্যাটম নিয়ে কাজ করছিল। অ্যাটম নিয়ে কাজ করতে করতে বললো যে যেহেতু থমসন বলে গেছে যে একটা অ্যাটমের দুই ধরনের চার্জ পাওয়া যায়, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তো চেষ্টা করে দেখা যাক যে কোনো একটা চার্জ যদি আমরা আবিষ্কার করতে পারি। তো সে কি করলো, একটা ক্যাথোড প্লেট নিল যার নেগেটিভ, যেটা নেগেটিভলি চার্জ, আর একটা অ্যানোড প্লেট নিল যে পজিটিভলি চার্জ, এবং এটাকে কোন একটা পাওয়ার সাপ্লাই এর সাথে কানেক্ট করলো। কি বললাম? পাওয়ার সাপ্লাই, যেখান থেকে পাওয়ার সাপ্লাই হবে, ঠিক, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবং এই যে টোটাল জিনিসটাকে এটা একটা কাঁচের সিলিন্ডারের মধ্যে প্যাক করে দিল, কাঁচের সিলিন্ডারের মধ্যে, এবং এখানে একটা নোজেল রাখলো, যেই নোজেলটা দিয়ে এই ভিতরে যত এয়ার আছে সেটাকে এক্সট্রাক্ট করে নিয়ে এই জায়গাটাকে পুরো ভ্যাকিউম করে দিতে হবে। ঠিক আছে, ভ্যাকিউম করে দিতে হবে। এক্সপেরিমেন্টার মানে আইডিয়াটা এটা ছিল যে যদি কোনো নেগেটিভ চার্জ, যদি কোনো নেগেটিভ মানে নেগেটিভ চার্জ বলে যদি কোনো অ্যাটম থেকে থাকে, মানে কোনো একটা পার্টিকেলস থেকে থাকে, তাহলে অবশ্যই নেগেটিভ গুলো পজিটিভের দিকে অ্যাট্রাক্ট করবে, তাহলে আমরা কিছু না কিছু একটা রে সামথিং দেখতে পাবো। সেই কারণের জন্যই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, যেটা সাকসেসফুল হয়েছিল। আমি আস্তে আস্তে আসছি। তো কি করে হলো, পাওয়ার সাপ্লাই নেওয়া হলো, পাওয়ার সাপ্লাই একদিকে পজিটিভ টার্মিনাল একদিকে নেগেটিভ টার্মিনাল, এবং এই পুরো জায়গাটাকে একটা কাঁচের সিলিন্ডারের মধ্যে বন্ধ করা হলো, এবং এখানে নোজেল রাখা হলো, যে নোজেলটা হেল্প করবে সেই কাঁচের সিলিন্ডারের মধ্যে যত এয়ার পার্টিকেলস আছে সেগুলোকে সব এক্সট্রাক্ট করে এই পুরো ভিতরটাকে ভ্যাকিউম করে দেওয়ার জন্য। বোঝা গেল? এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই আসবে যে স্যার ভ্যাকিউম কেন করা হলো, কি দরকার ছিল ভ্যাকিউম করা? এবার আমি তোমাকে বলি ভ্যাকিউম করা। দেখো আমাদের এয়ারে অনেক ছোট 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 পার্টিকেলস আছে, অনেক ছোট ছোট পার্টিকেলস। এই পার্টিকেলের কাজ কি, যদি এতে লাইট পড়ে এরা না লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়, আবার রেডিয়েটও করে দেয়। তো পার্টিকেলস ইজ রেসপন্সিবল ফর লাইটের অ্যাবজর্পশন আর ইমিটেশন। এবার যদি কোনো একটা পার্টিকেল লাইট অ্যাবজর্ব করে নেয় এবং সেই পার্টিকেল গুলো এখানেও থাকবে, এবার যদি কোনো লাইট এখান থেকে আসে তাহলে তো সেই পার্টিকেল গুলো অ্যাবজর্ব করে নেবে, তাই না? যদি পার্টিকেল লাইটটাকে পার্টিকেল অ্যাবজর্ব করে নিল তাহলে আমি লাইট দেখতে পাবো কি করে? বা এই যে লাইটটা ধরে একটা ডাইরেকশন আছে, পার্টিকেল এলো ডিফ্লেক্ট করে গেল অন্যদিকে, ডিফ্লেক্ট মানে স্ক্যাটারিং অফ লাইট হয়ে গেল, ঠিক আছে? তো এই দুটোই কি করবে, এক্সপেরিমেন্টটাকে বরবাদ করে দেবে। তা কি করা হলো, ভ্যাকিউম করে দাও, কোনো পার্টিকেলসই থাকবে না, তো অ্যাবজর্পশন হবে না আর স্ক্যাটারিংও হবে না, না অ্যাবজর্পশন হবে লাইট না স্ক্যাটারিং হবে, যা আছে একদম নিট এন্ড ক্লিন আমরা দেখতে পাবো। বোঝা গেল? তাহলে পার্টিকেলস কেন কেন ভ্যাকিউম করা হলো, যাতে পার্টিকেলস গুলো স্ক্যাটার করে না করে দিতে পারে লাইটটাকে আর অ্যাবজর্ব না করে দিতে পারে লাইটটাকে, ঠিক আছে? এবার ভ্যাকিউম করে দেওয়া হলো, এবার পুরো জায়গাটা অন্ধকার করে দেওয়া হলো। যখন এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে সুইচটা অন করা হলো, এখানে ধর একটা সুইচ রেখেছে, সুইচটা যখনই অন করা হলো তখনই ডার্ক রুমের মধ্যে দেখা গেল একটা হালকা হালকা লাইট এইখান থেকে পজিটিভের দিকে যেন আস্তে আস্তে যাচ্ছে, মানে এর ডাইরেকশনটা নেগেটিভ থেকে পজিটিভ এর হালকা একটা লাইট, মাইনর একটা লাইট, তুমি খালি চোখে দেখতে পাবে না, বাট এক্সপেরিমেন্টালি ওটা দেখা যাবে, একদম ডার্ক করে দিয়ে যেন লেজার লাইটের মতন হালকা হালকা একটা লাইট দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই যখন এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হলো তখন ডাল্টন এই রে যেটা আসছে নেগেটিভ থেকে পজিটিভে, এই নাম দিল ক্যাথোড রে। ক্যাথোড রে নাম দিল। কেন ক্যাথোড রে? কারণ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছিল, তাই জন্য ক্যাথোড রে নাম দিল। এবং এটা অবশ্যই নেগেটিভলি চার্জড, নেগেটিভলি চার্জড, যেহেতু নেগেটিভলি চার্জ তখন ডাল্টন বললো যে দেখো এইখানটা ক্যাথোড রে আছে, এটা নেগেটিভলি চার্জ একটা রে, তার মানে আমরা বলতে পারি এই রেতে ইলেকট্রনস আছে, এই রেতে ইলেকট্রনস আছে, এবং এইভাবেই একটা ইলেকট্রনের ডিসকভারি হয়েছিল। ঠিক বোঝা গেল কি আবিষ্কার করেছিল ডাল্টন। আর একটা ওর সাথে কোনো একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, নামটা আমি ঠিক মনে নেই, কি চ্যাডউইক নাকি এরকম কিছু একটা ছিল, আমার ঠিক মনে নেই, ঠিক আছে? তো ডাল্টন এক্সপেরিমেন্টের নামই এটা খ্যাত, তো এটাই তোমরা মনে রাখবে, ঠিক আছে? এখান থেকে দুই কোশ্চেন আসতে পারে, যে হয় তোমাদেরকে জিজ্ঞাসা করে নিল ইলেকট্রনের ডিসকভারি সম্বন্ধে বলো, তোমাদেরকে টোটাল এক্সপেরিমেন্টটা এঁকে দেখাতে হবে, আর বলতে হবে যে যদি বলে যে তোমাদের কাঁচের সিলিন্ডারের ভিতরটা পুরো ভ্যাকিউম কেন করেছো, তখন তোমাদের ওই ডিফ্লেকশন বা স্ক্যাটারিং আর তোমাদের অ্যাবজর্পশনের এটা দিতে হবে, আইডিয়াটা দিতে হবে, ব্যাস এইগুলি আসবে।
তাহলে তোমাদের মোটামুটি অ্যাটমসের আমরা কি জানি অ্যাটমসের তিনটে পার্ট, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তো ইলেকট্রনের ডিসকভারি ডান, এটা তো একদম হয়ে গেল ইলেকট্রন ডিসকভারি, ঠিক আছে। এবার আস্তে আস্তে টাইম যায় টাইম যায় টাইম যায়, এবার তো আস্তে আস্তে মানে বিরাট ক্রেজ হয়ে গেছে যে ভাই যে থমসন এসেছিল অ্যাটমের নামে বললো, হঠাৎ করে দেখা গেল ডাল্টন এসে ইলেকট্রন আবিষ্কার করেও দিল। তার মানে বাকিগুলো এক্সিস্টেড, হয়তো তখনকার দিনে নিউট্রনটা হয়তো তত অত প্রচলিত থাকে না তখন, বাট ইলেকট্রন আর প্রোটনটা তো যে থমসনই এর মানে ডেটা দিয়ে গেছিল যে হ্যাঁ ইলেকট্রন প্রোটন এই দুটো চার্জই থাকবে। এবার যখন ইলেকট্রন বলে কোনো একটা পার্টিকেলের আবিষ্কার, যখন সাবঅ্যাটমিক পার্টিকেলের আবিষ্কার হয়ে গেল, তাহলে এইটা তো মানুষ সিওরি হয়ে গেল সায়েন্টিস্টরা যে ইলেকট্রন যদি থাকে তাহলে প্রোটন থাকবে, কারণ যেখানে নেগেটিভ চার্জ থাকবে সেখানে পজিটিভ চার্জ থাকতেই হবে, নাহলে ব্যালেন্স কি করে হবে, ঠিক আছে। একটা নেগেটিভ চার্জ থাকলে একটা পজিটিভও থাকতে হবে, নাহলে ব্যালেন্স হয় না। যদি দাঁড়িপাল্লা এদিকে তুমি আলু চাপিয়ে যাও, এদিকে কিছু না, তাহলে ভারী হয়ে যাবে। ওজন কি করে করে, এদিকেও করবে এদিকেও করবে, দুটো সমান সমান হবে, তবে তো ওজনটা বোঝা যাবে। দিস ইজ আ ব্যালেন্সিং। তো যদি শুধুমাত্র ইলেকট্রন থাকে প্রোটন না থাকে, তাহলে তো এটা ডিসব্যালেন্স হয়ে গেল, চার্জড হয়ে গেল। তার মানে প্রোটন থাকবে। আস্তে 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 এক্সপেরিমেন্ট হতে যায় হতে যায় হতে যায়, হঠাৎ করে আরেকজন সায়েন্টিস্টের ইভলিউশন হলো, যার নাম ছিল রাদারফোর্ড। কি বললাম, এটা আমরা কিন্তু হিস্ট্রি করছি, একটু গল্পের মাধ্যমে করছি বাট হিস্ট্রি করছি। তার নাম ছিল রাদারফোর্ড। তো রাদারফোর্ড এসে একটা এক্সপেরিমেন্ট করলো, নাম দেবো আমরা রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। আগেরটা ডাল্টন হলো, রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট। এবার রাদারফোর্ড এলো, বলে ঠিক আছে যে যে আমাদের ডাল্টন বাবু ইলেকট্রন আবিষ্কার করে দিয়ে চলে গেছে, দেখা যাক আমি কি করতে পারি। তো রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করেছিল, এইখানে একটা টর্চের মতন জিনিস নিয়েছিল। টর্চ মানে নামে বলছি, বাট এই মেশিনটার নাম হচ্ছে আলফা ইমিটার। এই মেশিনটার নাম কি বললাম, আলফা ইমিটার। মানে এই মেশিন দিয়ে একটা রে বেরোবে, যেই রেটা আলফা পার্টিকেল দিয়ে তৈরি, মানে আলটিমেটলি আলফা পার্টিকেল বেরোবে। এবার আলফা পার্টিকেল মানে কি হচ্ছে, পজিটিভলি চার্জড লাইট। আলফা রে মানে হচ্ছে পজিটিভলি চার্জ লাইট, যার মধ্যে আমাদের হিলিয়াম থাকবে। হিলিয়াম লাইটকে আমরা আলফা পার্টিকেলস বলে থাকি। তো একটা আলফা ইমিটার নিল, এই আলফা ইমিটারটা একটা অবজারভারের সাথে কানেক্টেড রইল, ঠিক। আচ্ছা, এবার এখানে একটা পাতলা গোল্ড শীট নিল, গোল্ড শীট, হ্যাঁ অন্য কিছু নয়, গোল্ড শীট, পাতলা গোল্ড শীট নিল, এবং এই টোটালটা সারাউন্ড করে দিল একটা স্ক্রিনের সাথে। মানে দেখো এখানটা আমি এগুলো সব মুছে দিচ্ছি, এই পার্ট এটা আসবে, দাঁড়াও এটা কিন্তু ঠিকঠাক করে দেবো, গোল্ড ফোল্ড কেটে দিচ্ছি। এটা আমাদের গোল্ড ফয়েল আছে অনেকটা দূরে, ধরো এখানে গোল্ড ফয়েলটা আছে, এবং এর চারদিকটা বন্ধ করে দিল একটা স্ক্রিন দিয়ে, চারদিকটা বন্ধ করে দিল। কেন বন্ধ করলো, একটুখানি ফাঁকা রাখলো যাতে এই রেটা এখান দিয়ে যেতে পারে, ঠিক আছে। রেগুলো যাচ্ছে, রেগুলো যাচ্ছে, রেগুলো যাচ্ছে, এখান থেকে রেগুলো এখানে পাস হচ্ছে। কি রে না আলফা। এইটা আমার একটা গোল্ড সিট, এই সিটেতে এই রেগুলোকে স্ট্রাইক করার একটা চিন্তা ভাবনা আছে। আর পিছনে এটা একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন, এটা একটা হচ্ছে ফ্লোরোসেন্ট স্ক্রিন, যেটা সম্ভবত ZNS ছিল, জিঙ্ক সালফেট সম্ভবত, ঠিক। এবার এটা কেন দেখানো হয়েছে, যাতে এই পার্টিকেল গুলো এখানে যখন যাবে, এখান দিয়ে যখন ফুঁড়ে বেরিয়ে চলে যাবে, মানে একদম এখান থেকে এটাকে যখন মানে পেরিয়ে যাবে, পেরিয়ে যখন এখানে স্ট্রাইক করবে, এখানে একটা স্পার্কিং হবে। স্পার্কিংটা দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ এই আলফা পার্টিকেলটা এখানে যে টাচ করেছে, মানে এই এই যে গোল্ড ফয়েলটা ছিল সেটাকে একদম ফুঁড়ে বেরিয়ে পাস করে গেছে। এবং এইটা একটা অবজারভারের সাথে কানেক্টেড করে দিল, যেখানে রিডিং হবে যে কতগুলো পার্টিকেল এখানে ধাক্কা লাগছে, ঠিক আছে। গোল্ড ফয়েলটা ধরো এরকম এতটা টোটালটা। এই ছিল এক্সপেরিমেন্ট। এবার দেখো এক্সপেরিমেন্টে কি হলো, এবার আমরা দেখবো।
আচ্ছা, আলফা পার্টিকেল গুলো যাচ্ছে, কিছু কিছু হালকা ডিফ্লেকশন হয়ে বেরিয়ে যাচ্ছে, এখানে যে স্ট্রাইক করছে, কিছু কিছু টোটালটাই ডিফ্লেকশন হয়ে এরকম ভাবে স্ট্রাইক করছে এইখানে। সেম ধরো এইখানটা বেরিয়ে গেল এরকম, ধরো এটা এরকম করে ফুটে বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল, এখান দিয়ে কোনো একটা এইখান দিয়ে চলে এলো, এখান দিয়ে রেটা আসছিল, ধরো এখানে রিফ্লেক্ট করে গেল, এইদিকে রিফ্লেক্ট করে গেল, যেমন তেমন করে ডিফ্লেকশনটা হচ্ছে। এবং যতগুলো যেখানে এইখানে যেগুলো ডিফ্লেকশন হচ্ছে, এইখানে কতগুলো কোথায় কেমন ডিফ্লেকশন হচ্ছে সব কিন্তু অবজারভারে রিডিং হচ্ছে, সব কিন্তু অবজারভারে রিডিং হচ্ছে। এবং যখন এই এক্সপেরিমেন্টটা করছিল, রাদারফোর্ড একটা জিনিস খুব ভালো করে দেখলো যে 10 লাখ আলফা ইমিটার্স এর মধ্যে এমন একটা আলফা পার্টিকেল ইমিট করিয়েছিল যেটা এইখানে স্ট্রাইক করলো এবং ঠিক এখানে স্ট্রাইক করে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ভাবে ফিরে এসে আবার এখানে স্ট্রাইক করলো। মানে যেই রাস্তা দিয়ে গেছিল একদম স্ট্রাইক করে সেই রাস্তা দিয়ে স্ট্রাইক ব্যাক করলো। দেখো এইখানে কি হচ্ছে, এইগুলো এগুলো ডিফ্লেক্ট হচ্ছে, এদিকে ওদিকে ডিফ্লেক্ট হচ্ছে, আবার এদিকে ফুরে কিছু বেরিয়েও যাচ্ছে। বাট 10 লাখের মধ্যে এমন একটা পার্টিকেল ছিল যেটা যেই রাস্তায় গিয়েছিল সেই রাস্তা দিয়ে ব্যাক করেছে, এখানে স্ট্রাইক করলো এবং এখানে রিডিং হচ্ছে। এই ছিল। এবার এই যে এক্সপেরিমেন্টটা করলো, এটা কনক্লুশন কি হলো? রাদারফোর্ড বললো যে দেখো এই যে এক্সপেরিমেন্টটা করেছি, প্রথম কথা আমি আলফা রে পাঠিয়েছি, তার মানে পজিটিভলি চার্জ, হ্যাঁ পজিটিভলি চার্জ। তো পজিটিভ চার্জের সাথে যদি পজিটিভ চার্জের ধাক্কা হয় তাহলে একে অপরকে রিপেল করবে, এ কে রিপেল করবে, এ রিপেল করবে। যদি পজিটিভের সাথে নেগেটিভের ধাক্কা হয় তাহলে অ্যাট্রাক্ট করবে। এইটুকু বোঝা গেছে। এবার তুমি ভাবো এই যে পজিটিভ, এই যে পার্টিকেলস গুলো যেগুলো এর গোল সিটটা ফুঁড়ে বেরিয়ে চলে গেল, কেন বেরিয়ে চলে গেল? তার কারণ হচ্ছে এইখানে যেখানে যেখানে বেরিয়ে গেছে সেখানে সেখানে নিশ্চয়ই নেগেটিভ চার্জ ছিল, তাই জন্য অ্যাট্রাক্ট করেছে এবং অ্যাট্রাক্ট করে যেহেতু এর স্পিডটা বেশি ওই জন্য অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারে না, ফুঁড়ে বেরিয়ে গেছে কিন্তু রিপেল করে না। যেখানে যেখানে ফুঁড়ে বেরোতে পারে না মানে ডিফ্লেক্ট হয়ে গেছে, তার মানে কোথাও না কোথাও সেখানে পজিটিভলি চার্জ ছিল। এখানে ধরো একটা পজিটিভ চার্জ ছিল, এখানেও নিশ্চয়ই পজিটিভ চার্জ ছিল, এখানেও নিশ্চয়ই পজিটিভ চার্জ ছিল, আর যেখানে একদম 90 ডিগ্রিতে ব্যাক করেছে সেখানেও নিশ্চয়ই পজিটিভ চার্জ ছিল, আর যেখানে যেখানে ডিফ্লেকশন হয়ে গেছে সেখানে সেখানে নিশ্চয়ই নেগেটিভ চার্জ ছিল। সব জায়গায় ম্যাক্সিমাম পার্টিকেলস রিফ্লেক্ট হয়ে গেছে, মানে প্রচুর পার্টিকেলস, ম্যাক্সিমাম পার্টিকেলস এরকম বেরিয়ে গেছে, কিছু কিছু পার্টিকেলস ডিফ্লেক্ট হয়েছিল আর একটা পার্টিকেল ছিল 90 ডিগ্রিতেই ব্যাক করেছিল। এই ছিল এক্সপেরিমেন্টের মেন মোটো। তাহলে প্রথম যে কথাটা হলো সেটা এইটা হলো এই এক্সপেরিমেন্ট দিয়ে যে ম্যাক্সিমাম যেই এই একটা সিটে ম্যাক্সিমাম যেই জায়গাটা আছে সেটা ভ্যাকেন্ট বা নেগেটিভলি চার্জ, হয় ভ্যাকেন্ট না হলে নেগেটিভলি চার্জ। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেখানে যেখানে পজিটিভ চার্জ আছে সেখানে সেখানে রিপেল হয়েছে। তো বললো যে ধরো এমন একটা সিট, এইখানে একটা পজিটিভ চার্জ আছে, এইখানে এসে মারলো, এইখান দিয়ে বেরিয়ে গেল, আর বাকি জায়গাটা যেখান থেকে ফুরে বেরিয়ে গেল হয় সেই জায়গাটা ভ্যাকেন্ট আর নাহলে সেখানে নেগেটিভ চার্জ আছে। এই হয়েছে মোটামুটি রাদারফোর্ড বলেছিল। তো এইটা থেকে রাদারফোর্ড প্রথম কথা বললো যে এইখানে পজিটিভ চার্জ আছে যাই জন্য রিপেল করছে। তো যে অ্যাটমের একটা ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছিল, এই যে ডিফ্লেকশন করলো এইখান থেকে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করে দিল যে দেখো অ্যাটমের প্রোটনও আছে, অ্যাটমের প্রোটনও আছে। তো এই এক্সপেরিমেন্টটা করার পর রাদারফোর্ড একটা অ্যাটমের স্ট্রাকচার প্রপোজ করে যে অ্যাটমটা মোটামুটি এরকম দেখতে হতে পারে। বললো প্রথম কথা বললো যে মেনলি একটা অ্যাটমের যা মাস আছে সেটা সেন্টারে কনসেন্ট্রেটেড এবং সেটা পজিটিভলি চার্জ, তাই জন্য ডিফ্লেক্ট হয়ে যাচ্ছিল। প্রথম কথা এটা, ঠিক আছে? তো মেনলি একটা অ্যাটমের এই যে যেখানে যেখানে ডিফ্লেক্ট হচ্ছিল ম্যাক্সিমাম তো ডিফ্লেক্ট হয় না, কিছু কিছু জায়গায় ডিফ্লেক্ট হচ্ছিল, মানে সেইখানে একটা অ্যাটমের মাসটা কনসেন্ট্রেটেড। তো বললো যেখানে অ্যাটমের মাস কনসেন্ট্রেটেড সেটা হচ্ছে পজিটিভলি চার্জ, যেখানে একটা অ্যাটমের মাস কনসেন্ট্রেটেড সেটা হচ্ছে পজিটিভ চার্জ, সেটা সেন্টারে আছে। এবং বাকি চারদিকে পুরো ভ্যাকেন্ট স্পেস আছে, কিছু কিছু জায়গায় ইলেকট্রন এরকম ঘোরাফেরা করছে এবং তাদের একটা নিজস্ব অরবিট আছে। তাই জন্য যখনই পাস করানো হচ্ছিল দেখো ফুড়ে বেরিয়ে গেল, যখন এখানে টাচ হচ্ছিল হালকা ডিফ্লেকশন হয়ে বেরিয়ে যাচ্ছিল, ধর এখানে একটা ইলেকট্রন আছে হালকা ডিফ্লেকশন হয়ে বেরিয়ে গেল, যেখানে যেখানে নাই একদম সোজা বেরিয়ে যাচ্ছিল,
আর যেখানে আছে একদম এখানে স্ট্রাইক করে এই জায়গা দিয়ে ব্যাক করেছিল, একদম মিলে গেল না ইয়ের সাথে। তো ও কি বললো যে মাঝখানে একটা পজিটিভ চার্জ আছে এবং একটা অরবিট আছে, যে এই অরবিটে ইলেকট্রন গুলো তার চারদিকে ঘুরছে, যেমন একটা প্ল্যানেটরি মোশন হয়, যেমন আমাদের সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, সূর্য মাঝখানে সেন্ট্রালাইজড আছে এবং আর্থ ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান। ঠিক সিমিলারলি একটা মাঝখানে একটা পজিটিভ চার্জ আছে যেটা হচ্ছে প্রোটন, এবং চারদিকে নেগেটিভ চার্জ আছে যেগুলো এর চারদিকে ঘুরছে। এইটা ছিল রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, এবং সে এইখান থেকে প্রোটনটা ডিসকভারি করলো। এবার এতদূর করার পর এখানে অনেকটা ডিমেরিটস বেরোলো। কি কি ডিমেরিটস অবশ্যই আমরা দেখবো, কিন্তু তার জন্য নেক্সট ভিডিওতে আমরা সেগুলো কন্টিনিউ করবো, ঠিক আছে? তাহলে আজকে এই ভিডিওটা আমরা কি কি করলাম, ইলেকট্রন কিভাবে ডিসকভারি হলো আর প্রোটন কিভাবে ডিসকভারি হলো, ঠিক আছে? রাদারফোর্ড এক্সপেরিমেন্ট কি হলো, কিভাবে কি একটা অ্যাটমিক স্ট্রাকচারে কিভাবে একটা সে শেপ দিল এবং কিভাবে সিম্বলাইজ করলো এবং কেন এই লজিক্যালি এটা কারেক্ট হলো সেটা। এবার তুমি জানো যখনই কোনো একটা জিনিস আবিষ্কার হয় সেটা নিয়ে সমালোচনা হয়, সেটা নিয়ে বৈঠক হয়, এবার সেখানে অনেক কিছু ভুল ভ্রান্তি সবকিছু বেরোয়। তো নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব, এই যে এক্সপেরিমেন্টটা হওয়ার পরে এই যে একটা অ্যাটমিক স্ট্রাকচার আমরা ডেফিনেশন পেয়েছিলাম, এইটার উপরে কি কি ভুল ছিল সেটা আমরা নেক্সট ক্লাসে ডেফিনেশন করব, এবং কারেকশন করে কি কি ভুলটা ঠিক হয়েছিল সেটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে আজ পর্যন্ত এতটাই রইলো, তোমরা এগুলো ভালো করে পড়ে নিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।